একের পর এক হত্যা করা হলো, আশপাশের লোক জানলো না, 2 দিনও জানলো না। এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না আমরা পাই ততক্ষণ পর্যন্ত এই নাটককে আমরা নাটক বলবো বলবো বলবো। আমার ভাগনা 12 বছর বয়স ছিল, খাটে নিচেও পালাইছে ভয়ে, ওকেও ছাড়ে নাই। একটি ষাট আর 2 জন ব্যক্তি কিভাবে রাতের আধারে বাসার ছাদে এসে 4 জন ব্যক্তিকে শ্বাসরোধ করে মারতে পারে? এটি কি শুধুই হত্যাকাণ্ড ছিল, নাকি হত্যাকাণ্ডের পিছনে পর্দার আড়ালে ছিল নতুন এক রহস্য, যা দেখার পর আপনিও আজ অবাক হতে বাধ্য হবেন? তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রংপুরের সেই চাঞ্চল্যকর 4 হত্যাকাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে চমক দেওয়ার মতো সব অজানা কিছু তথ্য। এবার আলোচনার কেন্দ্রে একটি ষাট আসামির গায়ে আর ঘটনাস্থলের উপস্থিত এক পুলিশ কর্মকর্তার গায়ে 2 জনের পরনেই দেখা গিয়েছে হুবহু একই ধরনের পোশাক। প্রশ্ন উঠেছে, এটা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অজানা গোপন তথ্য যা আপনি আমি কেউ জানি না? ঘটনাটি রংপুরের মাছুয়াপাড়ার। সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তান খুন হন নিজেদের বাসাতেই। এই মামলার ইতিমধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে 2 জনই ফৌজদারির কার্যবিধি 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কিন্তু তদন্তের এই পর্যায়ে হঠাৎ আলোচনায় আসে একটি ষাট। মরদেহ উদ্ধারের দিন ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তার পরনে যে শার্ট দেখা গিয়েছে, গ্রেপ্তার হওয়া এক আসামির গায়েও দেখা যায় অবিকল একই নকশার পোশাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েকটি ভিডিওতে দেখা যায় মুখে মাস্ক পরা এক ব্যক্তি একই ধরনের শার্ট গায়ে দিয়ে সিঁড়ি বেয়ে উঠছেন, যিনি পরে শনাক্ত হন পুলিশ কর্মকর্তা হিসাবে। প্রশ্ন ওঠে, রাতে পুলিশের গায়ে থাকা শার্ট সকালে আসামির গায়ে গেল কিভাবে? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সেই পুলিশ কর্মকর্তা নিজেই। তার ভাষায় পুরো ঘটনাটি নিছক কাকতালীয়। তিনি জানান, এটি একটি জনপ্রিয় ব্র্যান্ডের শার্ট, যার হাজার হাজার পিস তৈরি ও বিক্রি হয়েছে। নিজের দাবির সম্পর্কে তিনি একটি ছবির মেটাডেটাও তুলে ধরেন, যা প্রমাণ করে ঘটনার সময়ের আশেপাশে তিনি একই শার্ট পরে কর্মস্থলে উপস্থিত ছিলেন। তার অভিযোগ, একটি মহল ইচ্ছাকৃতভাবে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই বিভ্রান্তি ছড়াচ্ছে, যার সঙ্গে প্রাকৃত হত্যাকাণ্ড বা আসামিদের জবানবন্দির কোনো সম্পর্ক নেই। পুলিশের ভাষ্যমতে গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তি, তারা উভয়ে সম্পর্কে পরস্পরের মামাতো ভাই। কমিশনারের ভাষ্য অনুযায়ী ঘটনার রাতে তারা মাদক সেবনের উদ্দেশ্যে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ভবনের ছাদ ব্যবহার করে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ওঠেন। সেইখানে এই হত্যাকাণ্ডের আসল ঘটনাটি ঘটে। অভিযান টের পেয়ে একজন পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। পরে শ্মশান এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে আসল প্রশ্ন থেকেই যাচ্ছে, আশেপাশে ফাঁকা জায়গা থাকতেও কেন তারা বেছে নিলেন ঠিক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদ? পুলিশ কমিশনার তদন্তের উপর আস্থা রাখার আহ্বান জানালেও ষাট রহস্যের একাধিক প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও খুঁজছে সংশ্লিষ্টরা। চলেন এই বিষয়ে কিছু ভিডিও দেখে আসা যাক রংপুর নগরী এলাকাবাসীর কাছ থেকে। তাদের আলটিমেটাম এই কারণেই, তারা যে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে, তাদেরকে যে নাটক সাজিয়েছে, 2 জন কোনোদিনও 4 জনকে হত্যা করতে পারেন না। কারণ তারা বলছে যে সেখানে তারা খেজুর খেয়েছে, শশা খেয়েছে, গোসল করছে, ভেতর থেকে লাগাই দিতে। এই 2 জন কখনোই তারা সম্ভব না। কারণ সেখানকার সিসিটিভি ফুটেজ, বিদ্যুতের লাইন তারাও বন্ধ করতে পারে না। কারণ তারা যদি মাদকাসক্ত হয়ে থাকে তারা এটা করতে পারে না। এখানে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে, আপনারা সেটা খুঁজে বের করে তাদেরকে দোষী সাব্যস্ত করে আইনের আওতায় নিয়ে আসেন। আমবোধন হলো গণপতির লাশ ছাদে পাওয়া গেছে, তারা বলছে ছাদে যদি থাকে 2 দিন এই লাশ, সেখানে একটি কাক পক্ষীও সেখানে খেতে গেল না। কাক তার দুর্গন্ধে মানুষ দুর্গন্ধ পাইলো, কিন্তু কাক সেখানে ঠোকর মারলো না। এটি একটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন যে 2 জন হত্যা করলো, ছাদে আসলো, তাহলে কারেন্টের পোলের কারেন্টকে লাইন কাটলো, এই লোকটি কে? আমাদের প্রশ্ন যে ওখানে যে সিসিটিভি ক্যামেরা ছিল, সেই সিসিটিভি ক্যামেরা কে বন্ধ করলো? আমাদের প্রশ্ন যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের কাছে খবর আছে তারা নাকি ইয়াবা খায় না। এটা আমাদের প্রশ্ন। আপনারা পরীক্ষা করে দেখুন তারা ইয়াবা খোর কিনা। আজকে এই প্রশ্নগুলো হাজারো প্রশ্ন আজকে যায়। রাত 2টা বা 3টার সময় যদি হত্যা করা হয়, ওই তার ছেলে আয়ুষ
সে তো ঘুমে থাকার কথা। আজকে এরকম সবল সবাই সব, কারো বয়স 12, কারো বয়স 23, কারো 40, কারো 59, এই বয়সে দুইজন লোক হত্যা করে, তখন কিভাবে সেই হত্যার সময় যা থেকে হত্যা হচ্ছে সে রক্তবন্ধ দিয়েও একটা মানুষ বাঁচার জন্য লড়াই করবে, সেই লড়াই কি ওই ঘিমতি এলাকা চতুর্দিকে বাড়িঘর তারা কি কেউ সম্পত্তি পেল না? একজন কিশোরকে গ্রেপ্তার করে পরবর্তীতে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেই প্রেস ব্রিফিং এর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু এলাকাবাসী, নিহতদের স্বজন, শুনেছি অনেক গণমাধ্যম লাইভ করেছে যে তাদেরকে নাকি বিভৎস অবস্থায় পাওয়া গেছে। তাহলে আসলে আদৌ তারা ধর্ষিত হয়েছে কিনা? এখানে প্রীতিলতা চক্রবর্তীর যে বোন, তিনি বলেছে যে তাদের মুখমণ্ডল ঝলসানো ছিল। এটা প্রীতিলতা চক্রবর্তীর বোনের বয়ান। তাহলে আসলে আদৌ তাদেরকে দাহ পদার্থ বা এসিড নিক্ষেপ করা হয়েছে কিনা? আমরা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পরিষ্কার হতে পারিনি। আমাদের কাছে মনে হচ্ছে যে পুরো ব্যাপারটি নিয়ে একটা ধ্রুমজাল তৈরি হয়েছে এবং জনমনে কিন্তু নানা প্রশ্ন তৈরি হয়েছে। আমরা চাই যে সেই প্রশ্নের অবসান হোক, কারণ এই গণপতি চক্রবর্তী সম্প্রতি রিটায়ারমেন্টে গিয়েছেন। রিটায়ারমেন্টে যাওয়ার পরে আমরা শুনেছি যে 65 লক্ষ টাকা তিনি রিটায়ারমেন্টের পরে পেয়েছেন। তাহলে এই হত্যাকাণ্ডের পিছনে এই টাকার কোনো যোগসূত্র আছে কিনা? তিনি 1 বছর থেকে সেই বাড়ির নির্মাণ কাজ করতে গিয়ে নানাভাবে তিনি হুমকি ধামকির শিকার হয়েছেন। তাহলে কারা তাকে হুমকি দিল? কোন দাদারা হুমকি দিল? কোন বড় ভাইরা হুমকি দিল? আমরা তো এটি জানতে চাই। আমাদের রংপুর শান্তিপ্রিয় শহর, রংপুর শহরে এই ধরনের ফোর মার্ডারের ঘটনা দেশ স্বাধীনের পরে হয়নি। আজকে মানুষের যে ঘরে বাইরে কোথাও নিরাপদ নয় মানুষ, এই ঘটনা কিন্তু সেটি প্রমাণ করে। কমিশনের তরফ থেকে বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তরফ থেকে কোনো বক্তব্য আসা উচিত ছিল যে আসলে একই শার্ট কিভাবে দুজনের পরনে, এবং সেটিকে আসলে পুরোটাই কাকতালীয় নাকি এটার পেছনে কোনো কিছু আছে। আমরা সর্বোপরি যেটি দাবি করতে চাই, আপনারা জানেন যে আজকে রংপুর জেলা স্কুলের ছাত্ররা বিক্ষোভ করেছে, কারমাইকেলে বিক্ষোভ হয়েছে এবং রংপুর কিন্তু বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে। আমরা অনতিবিলম্বে এই যে ঘটনার যে প্রকৃত কারণ, আমরা সেটি যে প্রিয়মকে মেরে ফেলা হয়েছে, প্রিয়ম যদি ঘুমে থাকে তাতে চিনবার ভয় ভীতি নেই, তাহলে তাকে কেন মেরে ফেলা হলো? পুলিশের বয়ানে এসেছে যে একজন একজন করে যেহেতু এসেছে, ফলে ধরুন যে তারা একজন একজনকে করে মেরে ফেলেছে। তাহলে পুলিশের আরেকটা ব্যর্থতা হচ্ছে যে এই দেশে যে মাদক ছড়িয়ে গেছে সেটা তারা বন্ধ করে নাই। বিদ্যুতের তার তাহলে কেন কেটে দিয়েছে? কারা কেটে দিয়েছে? শুধু কি তাই, এই হত্যাকাণ্ডের মাত্র 2 জন ব্যক্তি কিভাবে একটি বাড়ির ছাদে গেল এবং তারা সেই বাড়ির বিদ্যুৎ সংযোগ কিভাবে বিচ্ছিন্ন করলো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যার উত্তর এখনো ধোঁয়াশা। সেই সাথে এই মামলার আসামিরা কিভাবে 2 জন ব্যক্তি নেশা সেবন অবস্থায় 4 জন ব্যক্তিকে এভাবে মারতে পারে তা মানতে পারছে না সেই নিহত পরিবারের স্বজনরা থেকে শুরু করে এলাকাবাসীরাও। রংপুরের এই 4 হত্যাকাণ্ড তাই আপাতত রয়ে যাচ্ছে ধোঁয়াশার মধ্যেই। দর্শক, আপনার কাছে কি মনে হয়, এই 2 জন আসামি কি সত্যি 4 জনকে মেরেছে, নাকি পর্দার আড়ালে অন্য কিছু ঘটেছে যা আপনার আমার কারোরই সামনে আসছে না? দর্শক, এই রংপুরের হত্যাকাণ্ড ঘিরে এখানে কি পুলিশের কোনো কর্মকর্তা জড়িত থাকতে পারে? তা না হলে এত দ্রুত তারা আসামি শনাক্ত করলো কিভাবে? এই বিষয়ে আপনার আসলে কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। ডেস্ক রিপোর্ট, ট্রেন নিউজ 69।